ওয়েলকাম বন্ধুরা আমার এসওয়াই বাংলা একাডেমিতে। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি আবারও একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো শুরু করি। আজকের আলোচনার বিষয় হলো প্রবন্ধ রচনা বাংলা ঋতু বৈচিত্র্য। এই রচনাটি করা থাকলে এখানে যতগুলো আমি রচনার নাম লিখেছি, পরীক্ষায় যেটাই থাকুক না কেন তোমরা এই রচনাটা করা থাকলে লিখে দেবে। শুধু যেটা দেবে পরীক্ষায় তুমি সেই হেডিংটা দিয়ে শুরু করবে। যদি বাংলা ষড় ঋতু থাকে তাহলে ষড় ঋতু দিয়ে হেডিংয়ে তারপরে তুমি শুরু করবে। বঙ্গ প্রকৃতি ও বিশ্ব উষ্ণায়ন থাকলে তোমায় বাংলা ঋতু বৈচিত্র্য এই হেডিংটার জায়গায় লিখবে, লিখে তুমি শুরু করবে। দেখো তাহলে কি কি রচনা এর মধ্যে তুমি লিখতে পারবে। বাংলার ঋতু, বাংলার ঋতুচক্র, বাংলার 6 ঋতু, বাংলার ষড় ঋতু, বাংলার বিভিন্ন ঋতুর রূপ, বাংলার ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তনও যদি আসে তাহলেও এটা লিখে দিতে পারবে। বাংলার ঋতু ও বিশ্ব উষ্ণায়ন, বঙ্গ প্রকৃতি ও বিশ্ব উষ্ণায়ন। তাহলে চলো ভূমিকা। এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা, এই কোটেশনটা প্রথমে কিন্তু অবশ্যই দেবে। এটা লিখেছেন ঈশ্বরগুপ্ত। আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা রূপসী বাংলার ঋতু বৈচিত্র্যের দিকে লক্ষ্য করলেই বোঝা যায় এই পংক্তিটি কত গভীরভাবে সত্য। পুরাতনের বিদায় ও নতুনের আবাহন, এই চিরন্তন সত্যের প্রকাশ আমাদের বাংলার প্রকৃতির বুকে। এক অবশ্যম্ভাবী গতির টানে চক্রাকারে ঘুরে চলেছে বাংলার ঋতুগুলো। অন্তহীন রূপের খেলায়, রঙের মেলায় এখানে প্রতিটি ঋতু আসে তার আপন আপন রূপময়, সঙ্গীতময়, বর্ণময় রূপের ডালি নিয়ে, রূপান্তরের বিচিত্র বিলাসের পসরা সাজিয়ে। তাই তো রবীন্দ্রনাথ লিখেছেন, ঋতুর দল নাচিয়া চলে, ভরিয়া ডালি ফুলেও ফলে, নৃত্য লোল চরণ তলে, মুক্তি পায় ধরা, ছন্দে মেতে যৌবনেতে রাঙিয়ে ওঠে জরা। এরপরের পয়েন্ট হলো ঋতু পরিচয়। পৃথিবীর সূর্য পরিক্রমার ফলেই দেখা দেয় ঋতু বৈচিত্র্য। 6টি ঋতু নিয়েই একটি বছর হয় আমাদের রূপসী বাংলায়। খুব কম দেশেই এই ষড় ঋতুর প্রভাব স্পষ্টভাবে প্রকাশ পায়। আমাদের বাংলার বর্ষপঞ্জিকা অনুযায়ী বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস গ্রীষ্মকাল, আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল, ভাদ্র ও আশ্বিন মাস শরৎকাল, কার্তিক ও অগ্রহায়ণ হেমন্তকাল, পৌষ ও মাঘ শীতকাল এবং ফাল্গুন ও চৈত্র মাস বসন্তকাল। বাংলা ঋতুরঙ্গশালায় এই 6 ঋতুই হচ্ছে রূপশিল্পী। প্রতিটি ঋতু রূপে রসে গন্ধে লীলায় স্বতন্ত্র। এদের পরিক্রমার মধ্যে রয়েছে প্রকৃতি রূপলাবণ্যের বিভিন্নতা। কখনো তীব্র দগ্ধ পরিবেশ, কখনো বা বর্ষণ সিক্ত, কখনো বিষণ্ণ বিবর্ণ, আবার কখনো হিমশীতল, অনেক সময় আবার কুসুম কোমলের আলোড়ন। তাই তো কবি দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই কোটেশনগুলো অবশ্যই দিবে, তাহলে রচনার মান অনেক বেড়ে যাবে। রুদ্রদগ্ধ গ্রীষ্ম ঋতু, এখানে শুধু গ্রীষ্ম ঋতু না দিয়ে যদি রুদ্রদগ্ধ দাও তাহলে পয়েন্টটার মান কিন্তু অনেকটা বেড়ে যাবে পরীক্ষকের কাছে। বাংলার ঋতুরঙ্গশালার মঞ্চে প্রথম দেখা যায় সূর্য তাপস ঋতুনায়ক গ্রীষ্মকে। এর আগমনে পুকুর, নদী, নালা, খাল, বিলের জল শুষ্ক হয়ে যায়, প্রান্তর ধুধু করতে থাকে, তরু রসহীন এবং মরু নির্ঝর হয়ে পড়ে। গাছে গাছে পাখিদের গান শোনা যায় না, প্রকৃতির কোথাও শ্যামলিমার প্রকাশ দেখা যায় না, সর্বত্রই অগ্নিজ্বালা। তবে বিকেলের দিকে মাঝে মাঝে চকিতে ছুটে আসে দুরন্ত প্রচণ্ড কালবৈশাখী ঝড়। মেঘের গর্জনে, বিদ্যুতের চমকে আর ধারাবর্ষণে ক্ষণকালের জন্য হলেও সে এক দক্ষযজ্ঞ বাঁধিয়ে দিয়ে যায়। বস্তুত কালবৈশাখী গ্রীষ্ম ঋতুর বিশিষ্ট অবদান, তাই কিন্তু গ্রীষ্মের সন্ধ্যাগুলি কিছুটা আরামদায়ক ও মনোহর হয়ে ওঠে। হেন গ্রীষ্ম প্রকৃতিও কিন্তু একান্তই নিষ্ঠুর নয়, কারণ এই ঋতুই মানুষের জন্য বহন করে আনে আম, জাম, কাঁঠাল, লিচু প্রভৃতি সুমিষ্ট ও রসালো ফলের সম্ভার, আর জবা, গন্ধরাজ, কৃষ্ণচূড়া, বকুল, চাপা প্রভৃতি ফুলের সুবাস। আরও এই সময়েই নববর্ষ উৎসব, রবীন্দ্র জয়ন্তী, জামাই ষষ্ঠী প্রভৃতি আচার অনুষ্ঠানগুলি বাঙালির ঘরে ঘরে কিছুটা হলেও আনন্দ বহন করে আনে। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এসো 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 হে বৈশাখ, তাপ নিঃশ্বাস বায়ে মুমূর্ষরে দাউ উড়ায়ে, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। এরপরে বর্ষা সম্বন্ধে।
সজল শ্যামল বর্ষা। কবির ভাষায় ঘন গৌরবে আসে উন্মাদ বরষা। ধূসর আকাশে জমে ওঠে পুঞ্জ পুঞ্জ মেঘ, গাছপালা, তৃণলতা, পশু পাখি, মানুষ যখন জলের আকুল আকাঙ্ক্ষায় আকাশের দিকে তাকিয়ে থাকে, তখনই বিধাতার আশিস ধারার মতো আকাশ থেকে নেমে আসে বারিধারা। বর্ষা নায়কের আবির্ভাব অভিনন্দিত হয় চতুর্দিকে। শাখায় শাখায় জেগে ওঠে নবজীবনের শিহরণ। বাংলার খাল, বিল, নদী, নালা প্রবল জলোচ্ছ্বাসে খুঁজে পায় নিজেদের। অরণ্যে অরণ্যে লাগে নতুন প্রাণের স্পর্শ। কোমল স্নিগ্ধ শ্যামলী বাংলা প্রকৃতির অঙ্গে অঙ্গে তখন কদম্ব, কেতকী, কামিনী, বেল, মল্লিকা, জুঁই, টগর, রজনীগন্ধা প্রভৃতি ফুলের সুবাস। আমাদের বাংলায় বর্ষায় চাষের উপযুক্ত সময়। তাই কৃষকরা মাঠে মাঠে রৌদ্র জলে মাখামাখি হয়ে নাঙল চষে, বীজ বোনে, ভাবি সোনার ফসল ঘরে তোলবার আশায় দিন গোনে। আবার এই বর্ষায় অতিবর্ষণে ও প্লাবনের কারণে শস্যহানি ঘটায়, বাড়িঘর ধ্বংস করে, মানুষ পশু পাখির প্রাণ হরণ করে, সেই সঙ্গে দেখা দেয় নানা রকম জলবাহিত অসুখ বিসুখ। উৎসব মুখর, প্রাণচঞ্চল, উজ্জ্বলা শরৎ। চলে যায় বর্ষা, এবার নিঃশব্দে ঋতু রঙ্গশালায় শরতের আবির্ভাব। বাংলার কবি গেয়ে এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। শিশির ভেজা ঘাসের স্পর্শে, মিষ্টি মধুর রৌদ্রে, আকাশের নীলিমায়, জলহারা লঘু মেঘের যাতায়াতে, জ্যোৎস্নাপ্লাবিত রাত্রির সুষমায় শরতের প্রশান্ত রূপটির পূর্ণ বিকাশ যেন এই বাংলার প্রকৃতির মধ্যেই ফুটে ওঠে। সরসীর বুকে কুমুদ কমলের মুগ্ধকর সমারোহ, দিগন্ত বিস্তৃত সবুজ ধানের ক্ষেত, প্রাঙ্গণে প্রাঙ্গণে সাদা কাশফুল আর শিউলির সৌরভ। আঙিনায় দোপাটির বাহার, গাছে গাছে দোয়েল পাপিয়ার মনমাতানো গান, শারদ লক্ষ্মীর অপরূপ রূপলাবণ্য, আরও কত কিছু। শরৎকালেই বাংলার শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। ধনী নির্ধন সকলেই নতুন বস্ত্রে নিজেকে করে সজ্জিত। লক্ষ্মী পূজা, কালী পূজা, দীপাবলি, ভাতৃদ্বিতীয়া, একের পর এক পূজা ও উৎসব যেন লেগেই থাকে শরৎকালে। এরপর হেমন্তকাল, ধূসরতার হেমন্ত। ঋতু রঙ্গশালায় চতুর্থ নায়ক হলো হেমন্ত। ষড় ঋতুর মধ্যে হেমন্তই সর্বাপেক্ষা ক্ষণস্থায়ী। শরতের উজ্জ্বলতা ধীরে ধীরে হেমন্তের ধূসরতায় বিলীন হয়ে যায়। হেমন্তের সূর্যকিরণে শরতের মৃদু উষ্ণতা থাকে না, থাকে হালকা শীতের আমেজ। কুয়াশার আবরণে ঢাকা প্রকৃতি আর হালকা শীতের ভাব, এটি হেমন্তের বৈশিষ্ট্য। হেমন্তের পুষ্পবাহার না থাকলেও রয়েছে মাঠে মাঠে স্বর্ণশস্যের বিপুল সমারোহ। হেমন্ত লক্ষ্মীর অকৃপণ দানে বাংলার অঙ্গন পূর্ণ। পল্লীর ঘরে ঘরে নতুন ধানে নবান্ন উৎসব পালিত হয়। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই গেয়েছেন, ওমা অঘ্রাণে তোর ভরা খেতে, কি দেখেছি মধুর হাসি। এরপর হিমশীতল শীত। কবিগুরু লিখেছেন, শীতের হাওয়া লাগলো আজি আমলকির ওই ডালে ডালে। তীব্র উত্তুরে বাতাসের মধ্য দিয়ে আগমন ঘটে পঞ্চম শিল্পী শীতের। হিমের তীব্রতা বাড়তে থাকে ক্রমশ। চারিদিকে দেখা যায় জড়তা, রুক্ষতা ও বিষণ্ণতা। গাছে গাছে পাতায় পাতায় ঝরে যাবার আহ্বান হয় ধ্বনিত। মানুষও কেমন জড়সড় হয়ে যায়। চারিদিকেই একটা শ্রীহীন রুক্ষ সূক্ষ্ম ভাব। কেবল শাকসবজির ক্ষেতগুলিতে ফসলের সমারোহ। অন্যান্য ঋতুর তুলনায় শীতকালীন নানা রকম তরিতরকারি ও শাকসবজির স্বাদ ও তৃপ্তি যেন এক অন্যরকম মাত্রা এনে দেয়। তাছাড়া নতুন খেজুর গুড়ের সুমিষ্ট গন্ধে তখন পল্লী পরিবেশ আমোদিত হয়ে ওঠে। ঘরে ঘরে দেখা যায় পৌষ পার্বণ উৎসবের আয়োজন। পিঠে পুলি ও পায়েস পরমান্নে ধনী দরিদ্র নির্বিশেষে সকলের কাছেই উৎসবটি অত্যন্ত মধুর হয়ে ওঠে। এছাড়া বিভিন্ন মেলা, অনুষ্ঠান, বনভোজন, বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ প্রভৃতির মধ্য দিয়ে সকলেই শীতের প্রকৃতিকে দারুণভাবে উপভোগ করে থাকে। এবার ঋতুরাজ বসন্ত। শীতের জড়তা ও কুয়াশাকে ভেদ করে আবির্ভূত হয় বাংলার প্রকৃতি রঙ্গমঞ্চের শেষ শিল্পী ঋতুরাজ বসন্ত। বসন্ত শ্রী ও সৌন্দর্যের ঋতু। মৃদুবন্দ দক্ষিণা বাতাস ধরিত্রীর বুকে জাগায় পুলক। গাছের শাখায় শাখায় কিশলয়ের সমারোহ। আম্রমুকুলের গন্ধে মৌমাছিরা ছুটে আসে। কোকিলের কুহুতানে মুখর হয়ে ওঠে চারিদিক। অশোক, পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, বকুল, পারুল, শাল, পিয়ালের ফুলে ভরা বাংলার পল্লী প্রান্তর অফুরন্ত প্রাণবন্যায় মেতে ওঠে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে।
চতুর্দিকে শুধু রং আর রং, সরস্বতী পূজা আর দোলযাত্রার মধ্য দিয়ে বসন্তোৎসবে মেতে ওঠে বাংলার নরনারী। তবে শেষ বসন্ত তার বর্ণবৈচিত্র্য হারাতে থাকে, তার প্রাণপ্রাচুর্যে নেমে আসে ভাটা, আর মহামারীর কঠিন রূপ নিয়ে মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলে। বাঙালির জীবনে ষড়ঋতুর প্রভাব। রূপ, বর্ণ, গন্ধ, স্পর্শে আবর্তিত বাংলার ঋতুলীলা বাঙালির মননকেও প্রভাবিত করে। এই প্রভাব পরিলক্ষিত হয় তার সামাজিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চিন্তাভাবনায়। বাঙালির মন প্রাণ এই অন্তহীন রূপ, রং, রসের খেলায় অংশ নেয়। পৃথিবীর অন্য কোনো দেশে এত স্পষ্টভাবে এই বৈচিত্র্য দেখা যায় না। বাংলার ঋতু বৈচিত্র্য এই কারণে অনন্য ও অসাধারণ, তার আকর্ষণ যেন ফুরোতেই চায় না। বাংলার কবি সাহিত্যিকদের রচনাতেও ষড়ঋতুর বিচিত্র ভাব কল্পনার বর্ণাঢ্য রূপ নিয়ে প্রকাশিত হয়েছে যুগে যুগে। কবি দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি। উপসংহার। গ্রীষ্মের জন্য প্রকৃতির আসন ছেড়ে বিদায় নেয় বসন্ত। পৃথিবী তার কক্ষপথে চলার চক্রক্রম অনুসারে ষড়ঋতুর চক্রটিও এইভাবেই ঘুরে চলেছে। কিন্তু ইদানিং ঋতুগুলির খামখেয়ালিতে আমরা বিপর্যস্ত। বস্তুত আমাদের এই বাংলায় ঋতু মাত্র দুটি দিয়ে দাঁড়িয়েছে, একটি গ্রীষ্ম, অপরটি বর্ষা। তাও এরা যখন তখন একে অপরের মধ্যে ঢুকে পড়ে। এছাড়া আর একটি ঋতু শীত মাঝে মাঝে উঁকি দিয়ে যায়, কিন্তু তার অবস্থাও অনেকটা এলো কি এলো না, বোঝা গেল না। অবশ্য আবহাওয়ার এই পরিবর্তনের মূলে পরিবেশ দূষণ, বিশ্ব উষ্ণায়নের প্রভাব। তবে বাঙালি ঋতু প্রকৃতির এই অন্তহীন রূপ, রং, রস, গন্ধ, স্পর্শ কিছুতেই বিনষ্ট হতে দিতে চায় না। আমাদের সকলের সমবেত সচেতনতায় ফিরিয়ে দিতে পারে চিরকাঙ্ক্ষিত এই সৌন্দর্য সম্ভারকে। আর আমরা যেন সকলেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই জীবনে অনুভব করতে পারি, বিশ্বরূপের খেলাঘরে কতই গেলেম খেলে, অপরূপকে দেখে গেলাম দুটি নয়ন মেলে। আজ তাহলে এ পর্যন্তই। আবার হাজির হব নতুন কিছু নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। বেল বাটনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।